শর্ট মতো নষ্ট হয়ে যায় ইউজ করা ইউজ করে ল্যাপটপ ওইখানে অ্যাক্সেস বৃষ্টি হবে না একটু অবস্থা খারাপ ভূতের একটা গল্প মজা লাগে বসে থাকলে করিস বসে থাকলে করিস এক সময় আছে ওই যে নেগেটিভ স্টিকারটা কম প্রবলেম আছে যে স্যার তো নেগেটিভ স্টিকার আসছে রে না কিন্তু ক্লকের আপনার বাকল দেয় না দেখাবো তুমি দেখছো এমনি ভালো ভালো স্যার আমাদের লাগলে আরও বেশি ওই জন্য বেকার না দেখা পরের কাছে আসবে বড় থাকবে না খাতা নাই খাতা নাই দরকার নেই
বাউন্ড করি তারপর সেটা ম্যাক্সিমাম নিয়ে বের করি ক্রিটিক্যাল পয়েন্ট Critical point. ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে পারি। এটা করে আমরা আসলে ওই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে কয়েকটা অপারেটর ছিল, একটা হচ্ছে আর গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এরকম ওগুলো তো ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ, আর এটা সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, তাকে দুই হিসাবে পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে কাজে লাগে সুবিধা বলে সেই হিসাবে কাজে গ্রেডিয়েন্ট যেমন কোন দিকে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ হয় সেটা ঠিক তেমনই বেশিয়াস হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টটা ম্যাক্সিমাম বা মিনিমাম বা যেগুলো ফাইন্ড আউট করতে পারবে। ঠিক আছে, জাস্ট আমাদের সিলেবাসে আছে হচ্ছে এশিয়ান অফ ম্যাট্রিক্স বা এশিয়ান গ্রাফ, তখন আমি শুধুমাত্র এটা থেকে শিখতে পারি। ওসিন ম্যাট্রিক্স ছিল লিনিয়ার অ্যালজেব্রা ছিল না শেষের দিকে একটা ম্যাট্রিক্স ছিল সেকেন্ড ইয়ার এখন চিন্তা করছিলাম করছিলাম HX1 আছে HX1 লিখেছে বলে দেবো যাবে যেটুকু লাগবে
7, 8, 49, 50, 51, 53, 54, 5, 56, 57, 8, 58, 9, 60, 1, 2, 63, 64, 65, 6, 7, 8, 69, 70, Yes, sir. 71, 72, 73, 74, 75, 76, 77, 8, 79, 80, 81, 82, স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা লাগবে নাকি আপনি? পজিটিভ সেন্স মানে অ্যান্টিক্লকওয়াইজ আমরা অ্যাপ্রোচ করে যেটা আসে সেটা নেগেটিভ আসলে কেন করলাম না কারণ হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডটা হচ্ছে আমাদের সিস্টেমটা লোয়ার বাউন্ডারি হচ্ছে এক্স স্কোয়ার নট এক্স আর আপার হচ্ছে এক্স লোয়ার থেকে আপার আমাদের যে পার্টটা আজকে ক্লাসে আলোচনা ছিল সেটা হচ্ছে সেকশন ম্যাট্রিক্স আমরা চাইলে সেকশন ম্যাট্রিক্স নিয়ে মাল্টি ভেরিয়েবল ফাংশনের উপর অনেক কাজ আছে যেমন সেকশন ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ডেফিনেশনটা দিয়েছে একটা ম্যাট্রিক্সের হেসিয়ান বা একটা হেসিয়ান ফর্মটা হবে মাল্টি ভেরিয়েবল ফাংশনের সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভের দিয়ে যে ফাংশনটা তৈরি হয়েছে সেটাই আসলে হেসিয়ান ম্যাট্রিক্স তোমরা এরপরে আমরা জাস্ট হেসিয়ান ম্যাট্রিক্সের পরিচয় করে দিলাম আর কীভাবে হেসিয়ান ম্যাট্রিক্স বের করে সেটা দেখালাম এটার ইউজটা আমি জাস্ট বলে দিই তোমরা এর পরবর্তীতে এই তোমরা নিজেরা স্টাডি করে নিবে সেটা হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স মূলত মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টগুলো ম্যাক্সিমাম না মিনিমাম না স্যাডেল পয়েন্ট সেগুলো ডিক্লেয়ার করতে সাহায্য করে ঠিক আছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ ম্যাক্সিমাম বা মিনিমার সাথে কানেক্টেড না সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ম্যাক্সিমাম সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে মিনিমাম তাই না আর এখানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ম্যাট্রিক্স কাজেই আমাদের ওই কনসেপ্ট ওইভাবে আসতেছে ডেভেলপ করতেছে বাট ওইটা ক্যালকুলাসের পার্ট তো এই কারণে ওইভাবে দেখাচ্ছি না তোমরা এটা দেখে নিও যে ক্রিটিক্যাল মাল্টি ভেরিয়েবল ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্টগুলো ম্যাক্সিমাম বা মিনিমার জন্য হেসিয়ান ম্যাট্রিক্সের যে ইউজটা সেটা একটু দেখে নিও আচ্ছা আমরা লিখলাম এটা কেন এইভাবে আসতেছে কারণ আমরা আসলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরস কয়েকটা ছিল একটা ছিল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে গ্রেডিয়েন্ট ছিল ডাইভারজেন্স ছিল কার্ল ছিল ওই সবগুলোই ছিল ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভসের আর এরপরে দুইটা অপারেটর আছে একটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান আর একটা হচ্ছে হেসিয়ান এগুলো হচ্ছে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ
ল্যাপ্লাসিয়ানটা বলেছিলাম আমরা যখন আমি মনে করি ল্যাপ্লাসিয়ান লিখেছিলাম, আর এই হচ্ছে হেসিয়ান, এটাই বাকি ছিল সিলেবাসে। এর পরবর্তীতে তোমরা স্যার সিলেবাসে কি অ্যাপ্লিকেশনগুলো আছে? অ্যাপ্লিকেশনগুলো একেবারে লাইন টু লাইন নাই, শুধু লিখেছে অপারেটরস হেসিয়ান। তাহলে আমি জাস্ট ওইভাবে লিখে দিয়েছি, তোমাদেরকে করে দিতে বলবো। এখন আমরা শুনি গ্রিন্স থিওরাম। গ্রিন্স থিওরামটা আসলে সিলেবাসে নাই, কিন্তু আমাদের লাইন ইন্টিগ্রাল আছে। আমরা লাইন ইন্টিগ্রাল তো করেছি, তাই না? লাইন ইন্টিগ্রাল হচ্ছে কোন একটা পথের রেসপেক্টে কোন একটা ভেক্টর ফিল্ডের আন্ডারে কোন একটা পথ দিয়ে গেলে যে কাজটা হয় সেটা মেজার করার জন্য লাইন ইন্টিগ্রেশন করতে হয়। আচ্ছা, এখন গ্রিন্স থিওরামের সাহায্যে আমরা লাইন ইন্টিগ্রেশন করতে পারি, তবে সেই লাইন ইন্টিগ্রেশনটা পথটা যদি ক্লোজড হয় তাহলে আমরা গ্রিন্স থিওরাম অ্যাপ্লাই করে সহজেই ওয়ার্ক ক্যালকুলেট করতে পারি। লাইন ইন্টিগ্রাল আমাদের ওয়ার্ক ক্যালকুলেট করতে সাহায্য করে, গ্রিন্স থিওরাম আমাদের ওয়ার্ক ক্যালকুলেট করতে সাহায্য করে, প্রোভাইডেড আমাদের পথটা বা লাইনটা যে বরাবর ইন্টিগ্রেশন করবো সেটা যদি ক্লোজড পথ হয়। এবং আরও কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের যে রিজিয়নটা, সেই রিজিয়ন যদি প্লেনার থাকে, প্লেনার রিজিয়ন এর বাউন্ডারি যদি সিম্পল ক্লোজড কার্ভ হয়, তাহলে ওই ক্লোজ কার্ভের জন্য লাইন ইন্টিগ্রেশন না করে ওই রিজিয়নের জন্য ডাবল ইন্টিগ্রেশন করলে একই রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আমি এখানে যে কথাগুলো বলেছি সেটা এখানে লেখা হয়েছে। আমাদের আর হচ্ছে XY প্লেনের একটা রিজিয়ন, তার মানে আমাদের রিজিয়নগুলা শুধুমাত্র প্লেনার রিজিয়ন হলে আমরা অ্যাপ্লাই করতে পারবো গ্রিন্স থিওরাম। স্পেসে আছে এমন রিজিয়নের জন্য আমরা গ্রিন্স থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। মনে করো এখানে স্পেসে আছে এমন রিজিয়ন কিন্তু এরকম, আমি যদি এই শীটটাকে এখানে রাখি তাহলে সেটা তো XY প্লেনে আছে বলা যেতে না, কিন্তু শীটটা যদি এখানে নিয়ে যাই সেটা যদি হরিজন্টাল হয় তাহলে সেটা প্লেনে নাই, স্পেসে আছে, তখন আমি সেখানে আর গ্রিন্স থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, এখন কোনো একটা রিজিয়ন যদি প্লেনার রিজিয়ন হয় তাহলে তার সেটা একটা অবশ্যই বাউন্ডারি আছে, সেটা অবশ্যই একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারিটাই হচ্ছে কার্ভটা যে বরাবর আমি ইন্টিগ্রেশন করবো, বাউন্ডারিটাই হচ্ছে সেই কার্ভটা যে বরাবর আমি ইন্টিগ্রেশন করবো। এবং কিছু কন্ডিশন আছে, dx এর কোএফিসিয়েন্ট যেটা সেটা হচ্ছে f ধরে নেওয়া হয়েছে, dy এর কোএফিসিয়েন্ট n, এরা xy এর ফাংশন, এরা xy এর ফাংশন। আচ্ছা, এই ফাংশনগুলো যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইন্টিগ্রেবল হবে, আদারওয়াইজ ইন্টিগ্রেবল হবে না। আবার এট দ্য সেম টাইম এই বাস্তবিকের মধ্যে যে ফাংশনসগুলো আছে সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ অফ m&n, এদেরকেও কন্টিনিউয়াস না হলে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। তো আমাদের এই ফাংশনটা, এই ফাংশন এরা কন্টিনিউয়াস যদি হয় এবং আমাদের রিজিয়নটা যদি প্লেনার রিজিয়ন হয় এবং তার বাউন্ডারিটা যদি একটা ক্লোজড কার্ভ হয়, তাহলে আমি ওয়ার্ক ক্যালকুলেট করার জন্য, এটা ওয়ার্ক ক্যালকুলেট করার ফর্মুলা, ওয়ার্ক ক্যালকুলেট করার জন্য আমরা গ্রিন্স থিওরাম অ্যাপ্লাই করব। অর্থাৎ ওয়ার্ক ক্যালকুলেট করার জন্য লাইন ইন্টিগ্রেশন করবো না, রিজিয়নের জন্য ডাবল ইন্টিগ্রেশন। ঠিক আছে, আচ্ছা, এটা যে ওয়ার্ক ক্যালকুলেট করে সেটা কি বোঝা যায়? যদি আমি একটা ফোর্স ফিল্ড সিলেক্ট করি F, যদি আমি একটা ফোর্স ফিল্ড সিলেক্ট করি F, তাহলে সেটাকে F I প্লাস mj যদি ধরে নিই, তাহলে F ডট dr এর ইন্টিগ্রেশনটাই আমার mdx প্লাস mdy হবে না, তাই না? তাই হবে না? আচ্ছা, তাহলে এটা কিন্তু ওয়ার্ক, বাট এটা স্কেলার ফর্মে লেখা আছে, আমরা সাধারণত f ডট dr দিয়ে দেখতে থাকি। আমাদের এখানে গ্রিন্স থিওরামের মাধ্যমে এই ম্যাথটাকে স্যাটিসফাই করতে হবে বা ভেরিফাই করার কথা বলা হয়েছে। বলা হলো যে এই ইন্টিগ্রেশনটাকে ইভ্যালুয়েট করো, যেখানে কার্ভটা আসলে একটা ক্লোজড কার্ভ, যেটা আসলে এই দুটো কার্ভ দ্বারা যে একটা রিজিয়ন বাউন্ড হয়ে আছে, সেই রিজিয়নের রেসপেক্টে আমাকে রিজিয়নটা ভেরিফাই করতে হবে। এমন একটা রিজিয়নে আছে যে রিজিয়নটা এই দুইটা কার্ভ দ্বারা বাউন্ড, y ইকুয়াল x, এই হচ্ছে y ইকুয়াল x অরিজিন দিয়ে পাস করে স্ট্রেট লাইনটা, আর y ইকুয়াল x স্কয়ার সেটা হচ্ছে প্যারাবোলা শেপ। আচ্ছা, আমরা এই দুইটা কার্ভ কোথাও মিট করতেছে আমরা দেখতে পাচ্ছি,
সেই মিড পয়েন্ট পর্যন্ত এই দুটো ইকুয়েশনকে কি করতে হবে, সলভ করতে হবে। y ইকুয়াল x আর y ইকুয়াল x স্কয়ার যদি সলভ করি তাহলে x এর ভ্যালু পাওয়া যায় হচ্ছে 0 0, x এর ভ্যালু 0 আর 1 পাওয়া যায়, আর x এর ভ্যালু 0 তে y 0 হবে, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 এ y এর ভ্যালু 1 হবে। তার মানে আসলে মিটিং পয়েন্ট গুলো হচ্ছে অরিজিন আর 1 1, অরিজিন আর 1 1 মিটিং পয়েন্ট। আচ্ছা তাহলে আমরা কিন্তু এই পার্টটিও যাচ্ছে, স্টেপ বাই স্টেপ এই পার্টটিও যাচ্ছে, তো ওখানে আসলে কোনো কমন রিজিয়ন নাই, শুধু আমার ফার্স্ট কোয়াড্রেন্টেই কমন রিজিয়ন আছে। তাহলে এই পার্টগুলো আমি ইগনোর করেছি গ্রাফে আঁকার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কার এই রিজিয়নটার যে বাউন্ড করলো, যেটাকে আর দিয়ে ডিনোট করেছি। সো এই রিজিয়নটার বাউন্ডারি হচ্ছে x স্কয়ার, যেটা আমরা c1 দিয়ে ডিনোট করলাম, এবং বাউন্ডারি হচ্ছে c2, যেটাকে আমরা y ইকুয়াল x c দিয়ে ডিনোট করলাম। তাহলে আমি c বরাবর ইন্টিগ্রেশন করব, মানে আসলে c1 আর c2 অ্যাডিশন নিয়ে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমরা প্রথমে এই c1 এর ইনফরমেশন গুলো থেকে তাদের ডিফারেনশিয়াল গুলো কি সেগুলো বের করে দেব। c1 যদি x স্কয়ার হয় তাহলে ডেরিভেটিভ হলে twice x dx হবে and so on। তো আমি c1 এর জন্য লাইন ইন্টিগ্রেশন করব, c2 এর জন্য লাইন ইন্টিগ্রেশন করব। আচ্ছা এখানে তোমরা আমি যখন লাইন ইন্টিগ্রেশন করেছিলাম তখন আমাদের গোল ছিল হচ্ছে মাল্টি ভেরিয়েবলকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করা। এখানে দুটো ভেরিয়েবল ছিল, আমি বেশি করতে পারতাম না, সেটাকে আমি সিঙ্গেল ভেরিয়েবলের সব x এ নিয়ে গেলাম, সব x এ নিয়ে গেলাম। তার মানে এখানে সিঙ্গেল ভেরিয়েবলে যেহেতু নিয়ে আসছি তাহলে ইন্টিগ্রেশনটা করতে হবে। আর এটাই আসলে লাইন ইন্টিগ্রেশন করার জন্য টেকনিক, আমাদের টার্মটাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করতে হয়। যেহেতু অলরেডি এখানে y এর টার্মস x আকারে প্রকাশ করা আছে, আমি এখানে প্যারামেট্রিক্যালি রিপ্রেজেন্ট করে নিলাম না। তোমরা চাইলে প্যারামেট্রিক্যালি রিপ্রেজেন্ট করে নিতে পারো, x কে কি করতে পারো, তাহলে y হবে t স্কয়ার, সবগুলো t তে চলে যেতে পারে। বাট এখানে আমি সেই কাজটা করা হলো না, এটা এক্সপ্লিসিটলি সব মানে আমার টার্গেটটা ফিল আপ হয়ে গেল, যে মাল্টি ভেরিয়েবল আসলে একটা ভেরিয়েবলে কনভার্ট হয়েছে। আচ্ছা তাহলে এখন আমি কেন এখানে x এর ইন্টিগ্রেশন করব, কারণ আমার ইন্টিগ্রেশনটা x এর রেসপেক্টে করতে বলা হয়েছে। তো এখন আমি যদি c1 পথে মুভ করি তাহলে কতটুকু কাজ করতে হয় সেটাই তো আসলে এটা, তাই না? c1 পথে মুভ করি তাহলে কতটুকু কাজ করতে হবে সেটা আসলে এটা নির্দেশ করে না, এটা তো কাজ নির্দেশ করে। বাট c1 পথে আসলে এখান থেকে আমি মুভ করা শুরু করবো, মানে অরিজিন থেকে যাবো হচ্ছে এই পথে, মানে এই পথ দিয়ে এখানে আসবো, তাহলে আসলে x এর ভ্যারিয়েশন 0 থেকে 1 হচ্ছে। সো আমি ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 পর্যন্ত করলাম, কিন্তু c2 এর জন্য 1 থেকে 0 পর্যন্ত আমাকে করতে হবে। এর কারণটা হচ্ছে আমি তো আসলে আমরা ব্যাক করে অরিজিনে ফিরে আসবো এই পথে c2 পথে, তাহলে আমি আসলে এখানে ইনিশিয়ালি আছে 1 এ আছে, যাবো হচ্ছে 0 তে। আমি 1 থেকে 0 তে শুরু করবো, যেটা আসলে একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট এটা আসলে 1 থেকে শুরু করতেছি আর 0 তে যে শেষ করতেছি, আপার লিমিট হচ্ছে 0। তো এখানে ক্যালকুলেশন করে আমি মাইনাস পেলাম। তো আমি যদি অ্যাকুমুলেট যদি করি দুইটা রেজাল্ট, সেটা ক্যালকুলেশন করে -1/21, তার মানে আমার আসলে কাজের পরিমাণ হচ্ছে অ্যাবসলিউটগতভাবে 1/20। এখন এই যে রেজাল্টটা আসলো সেখানে আমার দুটো পথের কারণে দুইবার লাইন ইন্টিগ্রেশন করতে হয়েছে, এখানে একবার করতে হয়েছে, এখানে একবার করতে হয়েছে, তাই না? দুইবার করতে হয়েছে। বাট আমরা গ্রিস থিওরেম কেন অ্যাপ্লাই করতে পারবো? কারণ আমাদের দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে। এখানে মাল্টিপল পথ আছে, সো মাল্টিপল পথ আসলে একটা ক্লোজড রিজিয়নের বাউন্ডারি, এবং সেই পথটা আসলে ইটসেলফ একটা ক্লোজড পথ। যেহেতু ক্লোজড পথ, তাহলে গ্রিস থিওরেম আমি অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা এই রিজিয়নটা আমার xy প্লেনে আছে, তো রিজিয়নটা আমার xy প্লেনে আছে, তো আমাদের ফাংশনসগুলো f আর n এটা কন্টিনিউয়াস, এবং এদের ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস। এর কারণটা কি? আমাদের যে ফাংশনসগুলো দেয়া আছে, এটা হচ্ছে আমার m ফাংশন, এটা আমার m ফাংশন, সেটাকে কম্পেয়ার করে এটা হচ্ছে n ফাংশন। আচ্ছা এরা কন্টিনিউয়াস হচ্ছে কারণ হচ্ছে এরা পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবল। তোমরা জানো যে পলিনোমিয়াল ফাংশনগুলো এভরিওয়্যার কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেনশিয়েবল, তাই না? আচ্ছা শুধু ওয়ান ভেরিয়েবলের জন্য সে কথা প্রযোজ্য না, 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল পলিনোমিয়ালের ক্ষেত্রেও সেটা সমানভাবে প্রযোজ্য। তাহলে আমার একটা ফাংশন অফ 2 ভেরিয়েবল পলিনোমিয়াল ফাংশন অফ x and y, সেট ইজ কন্টিনিউয়াস ওভার xy প্লেন। আচ্ছা এটা পলিনোমিয়াল ফাংশন অফ x, বাট আমরা এটাকে ইমপ্লিসিটলি বলতে পারি পলিনোমিয়াল ফাংশন অফ xy, ঠিক আছে? আর সেটা
সেটাও কন্টিনিউয়াস ওভার আর কিউ বা এক্সেন্টেড। তো আমাদের এম আর এন যদি কন্টিনিউয়াস হয় এদের ডেরিভেটিভস বলতে আসলে হচ্ছে এন ফাংশনকে এক্স এর জন্য ডিফারেন্সিয়েট, এনটাকে ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট, তাদের ডিফারেন্সটা কি কন্টিনিউয়াস কিনা। আচ্ছা, এদের ডিফারেন্সগুলো পলিনোমিয়াল হয়, যেটা আমরা বের করেছি। এদের ডিফারেন্সগুলো পলিনোমিয়াল, ডিফারেন্স ফাংশন এক্স এর পলিনোমিয়াল, তাদের ডিফারেন্স যেটা x - y হয় সেটাও পলিনোমিয়াল ফাংশন অফ x y, so এটা কন্টিনিউয়াস হবে, এটা কন্টিনিউয়াস হবে। আর যেহেতু কন্টিনিউয়াস হবে তাহলে এটা ইন্টিগ্রেশন করতে পারবো। তো গ্রিনস থিওরামের প্রত্যেকটা কন্ডিশনই এরা হোল্ড করলো, সো উই ক্যান অ্যাপ্লাই গ্রিনস থিওরাম। সো আমরা গ্রিনস থিওরামের মাধ্যমে যদি অ্যাপ্লাই করি তাহলে আপনি x এর লিমিট জানতে হবে এবং y এর লিমিট জানতে হবে। প্লাস রিজিয়নটা আমরা এটা এখান থেকে আমরা রিজিয়নটা যদি ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটিতে প্রকাশ করি, রিজিয়নটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল ইকুয়ালিটিতে প্রকাশ করি তাহলে এখানে x ভ্যারি করবে 0 থেকে 1, y ভ্যারি করবে x স্কয়ার থেকে x। এই দুইটা ইনইকুয়ালিটির কমন রিজিয়নটাই হচ্ছে r। এই দুটো ইনইকুয়ালিটি যে কমন রিজিয়নটা শেয়ার করে সেটা হচ্ছে r। x শুধু এই পার্টটা কিন্তু এটা ভার্টিক্যাল স্ট্রাইপ বা ভার্টিক্যাল কলাম x ইন বিটুইন 0 1। তাহলে আমাকে এটা পেতে হবে, শুধু এইমাত্র এটা পেতে হবে। তাহলে y এর উপর বাউন্ডারি, y এর উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। y ভ্যারি করে x স্কয়ার থেকে x, ঠিক আছে। তো আমরা এই y এই রিজিয়নটাকে ডিসক্রাইব করে এই কমন ইনইকুয়ালিটি যা এখানে x আর y এর লিমিট হিসেবে বসিয়ে দিই, y ভ্যারি করে x স্কয়ার থেকে x, x ভ্যারি করে 0 to 1, দেন আমাদের টেকনিক হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রেশন। প্রথমে আমি y এর জন্য ইন্টিগ্রেশন করব পার্শিয়াল, দেন পরবর্তীতে দেখব যে সবগুলো ফাংশন আসলে যা আসছে সেটা x এর উপর ডিপেন্ড করে, x এর উপর ডিপেন্ড করলে x এর ইন্টিগ্রেবল হবে। তো আমি x এর ইন্টিগ্রেশন করে ওই একই রেজাল্ট পেলাম। তো স্যার y x স্কয়ার থেকে x এর মধ্যে ভ্যারি করে দিবেন, y এর স্যার ভেরিয়েশনটা কিভাবে হবে, x স্কয়ার থেকে x এর মধ্যে ভ্যারি করে দিবেন। আমি শেষ করি যে এখানে দেখলাম যে আমাদের রেজাল্টটা -1/20 আসলো, সেই রেজাল্টের সাথে আগের লাইন ইন্টিগ্রেশনের রেজাল্ট মিলে যাচ্ছে। তো গ্রিনস থিওরামের লেফট হ্যান্ড সাইড লাইন ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট দিচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করে একই রেজাল্ট দিত। এই ভেক্টর ফিল্ডের জন্য আমাদের এই গ্রিনস থিওরাম ভেরিফাই হয়েছে বলতে পারি, থিওরামটা এই ম্যাথের জন্য ভেরিফাই হয়েছে বলতে পারি, কারণ সবগুলো কন্ডিশনগুলোই কিন্তু গ্রিনস থিওরামের হোল্ড করলো, তাই না। ভেরিফাইয়ের প্রবলেম থাকলে তোমাকে দুইটা প্রশ্নে আলোচনা করে করতে হবে। আর যদি বলে ভেরিফাই না করো, জাস্ট বলে যে ক্যালকুলেট দি ওয়ার্ড অথবা ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রাল, জাস্ট কিছু বলে তোমাকে ইভ্যালুয়েট দ্য ইন্টিগ্রেশন, এই জিনিসটা ইভ্যালুয়েট করো। এখানে সি এর পরিচয় বলতে, তাহলে তুমি দুইটা ভাবে অ্যাপ্রোচ করতে পারো। যদি গ্রিনস থিওরাম না জানতা তাহলে তোমরা লাইন ইন্টিগ্রেশন করতা, দুইবার করতা। আর যেহেতু গ্রিনস থিওরাম তোমরা জেনে গেছো, তো এখানে গ্রিনস থিওরাম অ্যাপ্লাই করা যাবে, কারণ আমাদের কন্ডিশনগুলো সব হোল্ড করছে। তাহলে তুমি সেক্ষেত্রে পরের পার্টটা করে দিতে পারো, মানে পরের পার্টটা দিয়েও করতে পারো। আচ্ছা, এখানে আমার এই রিজিয়নটা আসলে চারটা বাউন্ডারি কম্বিনেশন। এই রিজিয়নটা চারটা বাউন্ডারি কম্বিনেশন। এই রিজিয়নের লোয়ার বাউন্ডারি হচ্ছে x স্কয়ার। এই লোয়ার বাউন্ডারি মানে ওর নিচে আর কোনো ভ্যালু নাই, তাহলে এগুলো কি রিজিয়নের অংশ? আচ্ছা, তাহলে এইটা এই পার্ট দিয়ে শুরু হচ্ছে রিজিয়নে যাওয়া, তাহলে x স্কয়ার দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, আর শেষ হচ্ছে কোন জায়গায়? x দিয়ে। আচ্ছা, এখানে শেষ হচ্ছে না, y = 1 শেষ হচ্ছে না। y = 1 দিয়ে শেষ হতো, তাহলে আসলে আমরা দেখো x স্কয়ার থেকে 1 পর্যন্ত, তাহলে রিজিয়ন থেকে এটাও চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার x মানে x পর্যন্ত যাবে। তো আমার লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারি পর্যন্ত y এর ভেরিয়েশন, আর লেফট বাউন্ডারি থেকে রাইট বাউন্ডারি পর্যন্ত x এর ভেরিয়েশন। লেফট বাউন্ডারি হচ্ছে এটা আর রাইট বাউন্ডারি হচ্ছে এটা, সবগুলো মিলে কমন ডিফারেন্স শেয়ার করব, ঠিক আছে। যেমন আমি এখানে ট্রায়াঙ্গুলার রিজিয়ন দিই, তবে ট্রায়াঙ্গুলার রিজিয়ন 0 1 0 1 1 এই পার্টিকুলার করে দাও, এই
হবে? X greater than Y. আগে ইকুয়েশনগুলো দেখি। জি, স্যার। আগে ইকুয়েশনগুলো দেখি। এই ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল Y equal X. x, এই ইকুয়েশনটা x X ইকুয়াল equal 1. 1, এটা y ইকুয়াল equal 0. 0। আচ্ছা, দুটো পয়েন্ট দেওয়া থাকলে তো ইকুয়েশন লেখা যায়। এখানে পয়েন্টগুলো এমন করে সিলেক্ট করছি যাতে আমার ইকুয়েশন বের করা লাগবে না, আমি ইকুয়েশন বাই ডিফল্ট এখন তোমরা বলো x y ভ্যারি করে কত থেকে কত পর্যন্ত এখানে 0 থেকে 0 থেকে X পর্যন্ত। x or 1 X 0 থেকে x হবে কিন্তু 1 হবে না, হ্যাঁ, কারণ আসলে x থেকে 0 থেকে x পর্যন্ত ভ্যারি করে। যদি 1 করতাম তাহলে তো কনস্ট্যান্ট লাইন এই পর্যন্ত চলে আসবে, জি, স্যার। এই পর্যন্ত চলে আসবে, কাজে এই পোর্শনটা ইনক্লুড হয়ে যেত বা রেক্টেঙ্গুলার রিজিয়ন চলে আসতো। ইনফ্যাক্ট সেক্ষেত্রে একটা স্কোয়ার রিজিয়ন চলে আসতো, মানে আমার রিজিয়নটা ট্রায়াঙ্গুলার। আর x ভ্যারি করে হচ্ছে আমার লোয়ার টু আপার, লেফট টু রাইট। লেফট হচ্ছে এই লাইন আর রাইট হচ্ছে এই লাইন, 0 থেকে 1। এই দুইটা ইনইকুয়ালিটিটা আমার এই রিজিয়নটাকে ডিসক্রাইব করতে পারছে, তাই না? আমরা আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজের বিষয়টা আমি বলি নাই। সেটা হচ্ছে যে আমি C1 পথে প্রথমে অ্যাপ্রোচ করলাম, দেন C2 পথে অ্যাপ্রোচ করলাম। এই যে পথটা সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোনো কোশ্চেনে কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা বা অ্যান্টি ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনটাকে বেছে নিব, ঠিক আছে? আর যদি কোশ্চেনে বলে যে ক্লকওয়াইজ যাও তাহলে তোমাকে উল্টা রিভার্সলি চিন্তা করতে হবে, ঠিক আছে? স্যার রিভার্সে চিন্তা করার ইয়াটা কোনো চেঞ্জ হবে? স্থির ওয়ানটা কীরকম চেঞ্জ হবে? স্থিরম কোনো চেঞ্জ নেই, রিজিয়ন তো ওইটাই খালি লাইন ট্রিগারটা উল্টা হতে হবে। লাইন। এটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজের জন্যই সবসময় করতে পারো, কারণ হচ্ছে খুব সহজে একটা মাইনাস দিতে বাইরে দিয়ে So, এটা আমাদের সিলেবাসে না একটা এর বেশি কঠিন কোশ্চেন দিয়েছে। এটা সিলেবাসে নাই বললে তো। আমাদের সারি বছর আগে ছিল এটা, আমাদের পরে বাদ দিয়েছে। আগে আমাদের ছিল এটা। আচ্ছা, আমি আসলে এটা ওই কনসেপ্টে পড়াচ্ছি যে আসলে আমরা লাইন ইন্টিগ্রেশন তো সিলেবাসে আছে, সো এখন ক্লোজড কার্ভের জন্য লাইন ইন্টিগ্রেশনটা তোমাদের যদি করতে হয় তাহলে তো মাল্টিপল পথ আলাদা আলাদা করে করতে হয়। যদি এই পথে লাইন ইন্টিগ্রেশন করতে হতো তাহলে এটার জন্য করতে হতো একবার, এটার জন্য করতে হতো একবার, এটার জন্য একবার করতে হতো, তাহলে 3 বার করতে হতো। আমি 3 বারের কাজটা একবারের জন্য যদি করি সেইটার জন্য আসলে তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে এটা অ্যাপ্লাই করতে আমাকে জ্যাকোবিয়ান ইউজ করা লাগতে পারে, তাই না? এইটা অ্যাপ্লাই করতে গিয়ে জ্যাকোবিয়ান ইউজ করা লাগতে পারে। জ্যাকোবিয়ান ইউজ করা লাগতে পারে যদি আমার কখন ইউজ করা লাগতে পারে? যদি complicated হয়ে ডাবল যায়। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন তো ডাবল ইন্টিগ্রেশন, তাই না? ডাবল ইন্টিগ্রেশন না, অথবা ট্রিপল ইন্টিগ্রেশন। আমি তো ডাবল ইন্টিগ্রেশন এবং ট্রিপল ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই চেঞ্জ অফ ভেরিয়েবলের কনসেপ্টটা লাস্টটা শিখেছিলাম। কখন ইউজ করা লাগবে? যখন আমার কোঅর্ডিনেট প্লেনে ক্যালকুলেশনটা জটিল হবে, তো সেই ক্ষেত্রে আমরা পোলার ফর্মে নিয়ে যেতে পারি। সিলিন্ড্রিক্যাল তো নেওয়া যাবে না, যেহেতু কাটতে যে 2D আছে। 3D হলে সিলিন্ড্রিক্যাল অথবা স্ফেরিক্যাল। আচ্ছা, তোমাদের সিলেবাস মোটামুটি শেষ পথে, মানে